প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন এসকেএফ নিবেদিত আরোগ্য নিকেতনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা। দর্শক, আপনারা সবাই জানেন আমাদের শরীরে এক জোড়া ছাকনি রয়েছে, যে ছাকনির প্রধান কাজ হচ্ছে শরীরের বিভিন্ন বর্জ্য পদার্থগুলোকে সরিয়ে ফেলা। আজকে কিডনির বিভিন্ন রোগের কারণ, লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মুহিবুর রহমান, যিনি বর্তমানে আছেন কনসালটেন্ট হিসেবে পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। তো প্রথমে একটু জানতে চাই, এই যে কিডনি, এটি নিয়ে এত আলোচনা, তার পিছনের কারণ কি? কিডনি আসলে কি কাজ করে? আমাদের অনেকেরই ধারণা যে কিডনি আমাদের শরীরে শুধুমাত্র প্রস্রাব তৈরি করার কাজই করে। আসলে আমাদের কিডনিতে, প্রতিটি কিডনিতে 1 মিলিয়ন বা 10 লক্ষ করে ছাকনি আছে, যেগুলোকে আমরা নেফ্রন বলি। সেগুলো কিন্তু আমাদের শরীরের প্রতিদিন 1700 লিটার ব্লাড ফিল্টার করে, এবং ফিল্টার করে এরা আমাদের প্রতিদিন আমাদের শরীরে মেটাবলিজমের জন্য যে দূষিত বা বর্জ্য পদার্থগুলো তৈরি হচ্ছে সেগুলো প্রস্রাবের সঙ্গে ফিল্টার করে বের করে দেয়। এটা কিডনির একটা প্রধান কাজ হলেও কিডনি আসলে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের শরীরে পানি এবং বিভিন্ন ধরনের লবণের সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ক্যালসিয়াম, এগুলো ভারসাম্য রক্ষা করা। যেমন ধরুন আপনি বেশি পানি খাচ্ছেন, তাহলে কিডনি তখন যে কাজটি করবে সেটা আপনার শরীর থেকে পানি বের করে দিয়ে পানি ও লবণে ভারসাম্য রক্ষা করবে। কিংবা আপনার শরীরে পানি শূন্যতা হলো কোনো কারণে, তখন কিডনি কিন্তু পানিকে ধরে রাখবে যাতে আপনার শরীরে পানি শূন্যতা না হয়। এছাড়া অন্যান্য আমি যেটা বলেছি, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো রেগুলেশনেও কিডনি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা রোল আছে। আমাদের শরীরে রক্ত তৈরিতে একটি হরমোন দরকার হয়, সেটাকে আমরা বলি এরিথ্রোপয়েটিন। সেই হরমোনটি কিন্তু তৈরি করে কিডনি। সেই জন্য আপনি দেখবেন যাদের কিডনি রোগে আক্রান্ত হয়, তখন তারা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যায় রক্ত শূন্যতার জন্য। সুতরাং এছাড়া আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে কিডনির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং এই জন্য কিডনি ফেলিওর হলে বা কিডনি যখন কার্যকারিতা কমে যায় তখন মানুষ উচ্চ রক্তচাপে ভুগে থাকে। তো সেজন্য আমাদের কিডনি আমার শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এছাড়া আমাদের শরীরে যে হাড়গুলো আছে বা বোনসগুলো, সেগুলোই ভালোভাবে যাতে কাজ করতে পারে এবং সেগুলো সুস্বাস্থ্য রক্ষা করাও কিডনির একটি প্রধান কাজ। এই জন্য কিডনি আসলে আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমরা যদিও অনেকে মনে করি যে আমাদের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে হার্ট কিংবা ব্রেন, কিন্তু আসলে আপনি যদি ভালো করে দেখেন যে হার্টকে ভালো রাখার জন্য কিডনির প্রয়োজন আছে। অবশ্যই। সেজন্য কিডনি এবং হার্ট আসলে একই সঙ্গে আক্রান্ত হয়ে যায়। যখন কিডনি আক্রান্ত হয় তখন আসলে হার্টও আক্রান্ত হয়ে যায়, আমাদের আমরা অনেক হৃদরোগেও আক্রান্ত হয়ে যাই। সুতরাং কিডনি আমাদের শরীরের প্রত্যেকটি সিস্টেমের কে রক্ষা করার জন্য, প্রতি সিস্টেমের উপরই কিডনির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন রকমের ভূমিকা আছে, এবং আমাদের শরীরকে সুস্থ রাখার ক্ষেত্রে কিডনি অনেক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার মানে আপনার আলোচনা থেকে বোঝাই যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গের অন্যতম হচ্ছে এই কিডনি। অথচ এই কিডনি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের রোগের কথাই শুনি। একটু জানতে চাই যে কেন কিডনি রোগগুলো হয় বা কি কারণে এই ক্ষতি হচ্ছে? কিডনি রোগগুলোকে আমরা যদি দুটি বড় ভাগে ভাগ করি, তাহলে একটা ভাগ হবে দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা ধীরে ধীরে কিডনি বিকল হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ। আর আরেকটি ভাগ হবে আকস্মিক কিডনি রোগ বা অ্যাকিউট কিডনি ইনজুরি, আকস্মিকভাবে কিডনির কার্যকারিতা কমে যাওয়া। তো দীর্ঘস্থায়ী যে কিডনি রোগগুলো, সেগুলোর প্রধান কারণগুলোর মধ্যে হচ্ছে ডায়াবেটিস, এবং সারা পৃথিবীতেই ক্রনিক কিডনি ডিজিজের 1 নম্বর কারণ হচ্ছে ডায়াবেটিস, এবং আমাদের দেশেও কিন্তু ক্রনিক কিডনি ডিজিজের 1 নম্বর কারণ হচ্ছে ডায়াবেটিস। দ্বিতীয় কারণ হচ্ছে, আমাদের দেশের যদি পার্সপেক্টিভে চিন্তা করি, তো আমাদের দেশের দ্বিতীয় কারণ হচ্ছে কিডনিতে আমরা প্রথমে যে বললাম অনেকগুলো ছাকনি আছে যেগুলোকে আমরা নেফ্রন বলি, সেই ছাকনিগুলি প্রদাহ বা যেটাকে ইংরেজিতে আমরা বলি নেফ্রাইটিস, গ্লোমেরুলোনেফ্রাইটিস, সেটা হচ্ছে 2 নম্বর কারণ। তৃতীয় কারণ উচ্চ রক্তচাপ। এছাড়া কিডনিতে পাথর হওয়া, কিডনিতে বারে বারে ইনফেকশন হওয়া, সেগুলো আমাদের দীর্ঘস্থায়ী কিডনি রোগের জন্ম দিতে পারে। আরেকটি কারণ আমার মনে হয় বলতেই হবে, সেটি হচ্ছে কিছু কিছু ওষুধ আছে যেগুলো কিডনির ক্ষতি করে থাকে। সেই ধরনের ওষুধ যদি আমরা অনেকদিন ধরে সেবন করি, যেমন ব্যথানাশক ঔষধ,
যেগুলোকে আমরা বলি NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, যেমন ধরেন ডাইক্লোফেন, নেপ্রোক্সেন, ভলটারিন, এই ধরনের ওষুধগুলো যদি আমরা অনেকদিন ধরে সেবন করি তাহলেও কিন্তু কিডনি ধীরে ধীরে কার্যক্ষমতা হারাতে পারে এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগে আমরা আক্রান্ত হতে পারি। তো এগুলো হচ্ছে দীর্ঘস্থায়ী কিডনি রোগের কারণ। আর আকস্মিকভাবে যে কিডনি আমাদের আক্রান্ত হতে পারে, হঠাৎ করে কিডনি ফাংশন কমে যেতে পারে বা কিডনি ফেলিয়ার হতে পারে, সেগুলোর 1 নম্বর কারণ হচ্ছে ডায়রিয়াজনিত পানিশূন্যতা। এটা আমাদের দেশে খুবই কমন। আমাদের দেশে যখন ডায়রিয়ার প্রকোপ হয় তখন অনেকেই এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। সুতরাং আমাদের যদি ডায়রিয়া হয় তাহলে আমাদের সঙ্গে সঙ্গে পানিশূন্যতা রোধ করতে হবে, সেটা ওরাল স্যালাইন খেয়েই হোক কিংবা ইন্ট্রাভেনাস স্যালাইন দিয়েই হোক। এটা হচ্ছে আকস্মিকভাবে কিডনির খারাপ হয়ে যাওয়ার 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যেটা সাধারণত ছোট বাচ্চাদের হয়ে থাকে, সেটা হচ্ছে গলায় প্রদাহ কিংবা খোসপাচড়াজনিত রোগ, এবং সেখানে যদি এক ধরনের রোগ জীবাণু স্ট্রেপ্টোকক্কাসের ইনফেকশন হয়, সেখান থেকে হঠাৎ করে কিডনি বিকল হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি অ্যাকিউট নেফ্রাইটিক ইলনেস বা অ্যাকিউট নেফ্রাইটিক সিনড্রোম। সেখানেও কিডনি হঠাৎ করে আকস্মিকভাবে কার্যকারিতা হারিয়ে যেতে পারে। এছাড়া হঠাৎ করে কিডনি বিকল হওয়ার আরেকটি অন্যতম প্রধান কারণ আমাদের দেশে হচ্ছে মহিলাদের প্রসবকালীন জটিলতা, ডেলিভারির সময় তাদের যেসব কিছু কমপ্লিকেশনস হয়, এন্টিপার্টাম হেমোরেজ, পোস্টপার্টাম হেমোরেজ, এক্লামশিয়া, এই ধরনের অসুখেও হঠাৎ করে কিডনি বিকল হয়ে যেতে পারে। আর আরেকটি যেটা বললাম যে আমাদের দেশে অনেক মানুষের অভ্যাস আছে ফার্মেসি থেকে ঔষধ কিনে খাওয়া, সেখানেও বিভিন্ন ব্যথানাশক ঔষধ এবং কিছু অ্যান্টিবায়োটিক কিডনি কার্যকারিতা হঠাৎ করে কমিয়ে দিতে পারে। সুতরাং এইসব কারণে আমাদের আকস্মিকভাবে কিডনি বিকল হয়ে যেতে পারে। স্যার, অনেকগুলো কারণের কথা বলছেন। আমাদের দেশে আমরা প্রায় শুনি যে বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই কথাটি, যে তাদের কিডনি আর কাজ করছে না বা কিডনি নষ্ট হয়ে গেছে। তো আমাদের দেশে আসলে কিডনি নষ্ট হয়ে যাওয়া রোগী কী রকম, বা অন্যান্য কিডনির রোগে আক্রান্ত রোগী কী রকম? খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আমাদের দেশে আমরা যে বিভিন্ন সমীক্ষা করেছি তাতে আমরা আন্দাজ করতে পারি যে আমরা সমীক্ষাগুলো থেকে যে আমাদের দেশে প্রায় 3 কোটি কিডনি রোগে বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত, এবং প্রতি বছর 60 থেকে 70 হাজার মানুষ কিডনি বিকল হয়ে মারা যাচ্ছেন। হ্যাঁ, এবং এদের অনেকেই দীর্ঘস্থায়ী কিডনি রোগে মারা যান। ধীরে ধীরে যখন কিডনি বিকল হয়ে যেতে থাকে, একসময় হয় যখন কিডনি আর কোনোভাবেই কাজ করছে না, তখন আমরা কিডনির কার্যকারিতাকে রিপ্লেস করার জন্য আমরা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, যেমন ডায়ালাইসিস কিংবা ট্রান্সপ্লান্টেশন করে থাকি, সেগুলো করে থাকি। সুতরাং আমাদের দেশে যদি আপনি কিডনি রোগের আমাদের কিডনি রোগ কিন্তু প্রতি 6 জনের একজন কিডনি রোগে আক্রান্ত। সুতরাং কিডনি রোগ কিন্তু যথেষ্ট প্রিভ্যালেন্ট আমাদের দেশে, অনেক রোগী আছেন, বললাম তো প্রায় 3 কোটি। কিন্তু সবাই হয়তো কিডনি রোগের একটা সমস্যা হচ্ছে যে প্রথম দিকে দীর্ঘস্থায়ী কিডনি রোগের কোনো সিমটম থাকে না, কোনো উপসর্গ থাকে না, ফলে অনেক মানুষ জানতেই পারেন না যে তারা কিডনি রোগে আক্রান্ত। কিডনির কার্যক্ষমতা যখন 75% কিংবা তার বেশি নষ্ট হয়ে যায়, তখন তাদের উপসর্গগুলো দেখা দেয়, এবং তখন তারা বিভিন্ন উপসর্গ নিয়ে ডাক্তারের শরণাপন্ন হন। কিন্তু ততদিনে কিন্তু কিডনির 75 থেকে 80% কার্যকারিতা নষ্ট হয়ে গিয়েছে, এবং সেই জন্য তখন হয়তো করার মতো খুব বেশি কিছু থাকেও না। সুতরাং আমাদের যেটা করা উচিত আমাদের দেশের জন্য, আমরা মনে করি যে আমরা যদি প্রাথমিকভাবে কিডনি রোগীদেরকে চিকিৎসার আওতায় আনতে পারি, তাদেরকে শনাক্ত করে আমরা প্রাইমারি কেয়ার লেভেলে শনাক্ত করে তাদেরকে চিকিৎসা আনতে পারি, তাহলে কিন্তু আমরা কিডনি রোগের ভয়াবহতা অনেকাংশে আমরা দূর করতে পারবো। জি, অবশ্যই। আমরা এই নিয়ে আরও কথা বলবো, আমাদের একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আরোগ্য নিকেতনে এখন যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। এসকেএফ নিবেদিত আরোগ্য নিকেতনে কথা বলছি কিডনি রোগ প্রতিরোধে করণীয়। তো বিভিন্ন ধরনের কিডনি রোগের কথা শুনলাম, এবং কিডনি রোগে আমাদের দেশে যে রোগগুলো হচ্ছে, রোগীরা আক্রান্ত হচ্ছে, সেই ব্যাপারে একটা ধারণা পেলাম। একটু জানতে চাই যে এই ধরনের যে রোগগুলো হচ্ছে, এই রোগগুলো হলে আমরা কিভাবে বুঝবো বা কি পরীক্ষার মাধ্যমে বুঝবো যে কিডনি সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে?
কিডনি রোগ বিশেষ করে যদি আকস্মিকভাবে কিডনির কার্যকারিতা কমে যায় সেইটা বোঝা একটু সহজ, কারণ এই রোগে সাধারণত অনেক উপসর্গ দেখা দেয়। যেমন ধরেন প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, কিংবা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, কিংবা লাল প্রস্রাব হওয়া, প্রস্রাব সময় রক্ত যাওয়া, প্রস্রাবে জ্বালা পোড়া হওয়া, এই উপসর্গগুলো থাকে। অথবা পিঠের পেছনের দিকে ব্যথা হওয়া, সেই উপসর্গগুলো থাকে। ফলে এদেরকে সহজেই হয়তো এরা উপসর্গ নিয়ে ডাক্তারের কাছে চলে যান। কিন্তু সমস্যা হচ্ছে দীর্ঘস্থায়ী কিডনি রোগ যখন হয়, সেই দীর্ঘস্থায়ী কিডনি রোগগুলো প্রথম দিকে কোনো উপসর্গই থাকে না, এবং ধীরে ধীরে কারণ এই দীর্ঘস্থায়ী কিডনি রোগগুলো বা ক্রনিক কিডনি ডিজিজ এটা আস্তে আস্তে ডেভেলপ করে বলে পেশেন্ট এটার সঙ্গে অ্যাকাস্টমড হয়ে যায়, পেশেন্ট এটার সঙ্গে মানিয়ে নেয়, যে জন্য পেশেন্ট বুঝতে পারে না যে তাদের কিডনি রোগে তারা আক্রান্ত। সুতরাং ধীরে ধীরে এই কিডনি রোগ এবং অনেক পরে যখন আমরা বলি সিকির স্টেজ 4-5, মানে যখন কিডনির কার্যকারিতা আপনার শতকরা 20-30 ভাগের নিচে চলে গেছে, তখন উপসর্গগুলো দেখা দেয়, এবং তখনই পেশেন্টরা ডাক্তারের কাছে আসেন। তবে অনেকে কিডনি রোগে ধরা পড়ে হঠাৎ করে কোনো কারণে একটা টেস্ট করেছে, কিংবা কোনো কারণে অন্য রোগের জন্য তারা সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করেছে, কিংবা ইউরিন টেস্ট করেছে, তখন এভাবেও ধরা পড়ে অনেকে, কিংবা কোনো কারণে স্ক্রিন করা হয়েছে পেশেন্টটাকে। এটা হচ্ছে একটা ব্যাপার। কিন্তু যেসব উপসর্গগুলো নিয়ে সাধারণত পেশেন্টরা আসেন, তার মধ্যে একটা হচ্ছে ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাওয়া, কারণ রক্তশূন্যতার জন্য। তো অনেকের আত্মীয় স্বজনরা বলে যে তোমাকে তো ফ্যাকাশে দেখা যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে একটা। এছাড়া ক্ষুধামন্দা কিংবা খাওয়ার অরুচি, বমি বমি ভাব, এটা হতে পারে। শরীরে অনেক চুলকানি হতে পারে, ইচিং হতে পারে। এছাড়া প্রথম দিকে দীর্ঘস্থায়ী কিডনি রোগে প্রথম দিকে রাত্রিবেলা অনেকবার প্রস্রাব করতে উঠতে হয়, নকচুরিয়া বলি যেটা আমরা, সেই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এবং তারপরে যত ধীরে ধীরে আরও যখন খারাপ হয়ে যায়, তখন পেশেন্টদের শরীর ফুলে যায়, পায়ে পানি আসে, মুখ ফুলে যায়, এবং সারা শরীর ফুলে যেতে পারে। সুতরাং এইসব উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে এসে থাকেন, দীর্ঘস্থায়ী কিডনি রোগের রোগীরা। তার মানে দীর্ঘস্থায়ী কিডনি রোগের উপসর্গগুলো একটু জটিল বা সবসময় বোঝা যায় না। একটু জানতে চাই যে এই যে আমাদের দেশে ডায়াবেটিক রোগী তো অনেক বেশি, এবং একটা সময় গিয়ে দেখা যায় এই ধরনের ডায়াবেটিক রোগীদের পরবর্তীতে বলা হয় তাদের কিডনি রোগ হয়েছে। এটার মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? আপনি যদি শুরুতে একটু বলেছিলেন। ডায়াবেটিস আমি তো প্রথমেই বলেছি যে সারা পৃথিবীব্যাপীও আপনি যদি দেখেন, এই দীর্ঘস্থায়ী কিডনি রোগের 1 নম্বর কারণ হচ্ছে ডায়াবেটিস, এবং আমাদের দেশেও কিন্তু দীর্ঘস্থায়ী কিডনি রোগের 1 নম্বর কারণ হচ্ছে ডায়াবেটিস। সুতরাং যারা ডায়াবেটিস রোগে ভুগছেন, তাদের উচিত হবে ভালোভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা। সেটা খাদ্যাভ্যাস পরিবর্তন করে হোক, ঔষধের মাধ্যমেই হোক, অথবা ইনসুলিন ইনজেকশনের মাধ্যমেই হোক, তাদেরকে ভালোভাবে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। এবং তাদেরকে ডায়াবেটিস কন্ট্রোল করার ব্যাপারে যথেষ্ট সচেতন এবং উদ্যোগী হতে হবে। এবং তাদের মনে রাখতে হবে তাদের রক্তে HbA1cর মাত্রা যেন 6.5 থেকে 7-এর মধ্যে থাকে। তাহলে আর তারা বুঝবেন তাদের ডায়াবেটিস ভালো কন্ট্রোল আছে, সেটাই সবচেয়ে ভালো ইন্ডিকেটর। সুতরাং যদি তারা ডায়াবেটিস ভালো করে তারা নিয়ন্ত্রণ করেন, তাহলে তারা ডায়াবেটিসজনিত কিডনি রোগ অনেক দেরিতে হবে। আর যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে, তাদের ডায়াবেটিসজনিত কিডনি রোগ অনেক তাড়াতাড়ি হয়, সেটা আপনাকে বুঝতে হবে। সুতরাং হয়তো আমরা ডায়াবেটিস জনিত কিডনি রোগ একদম পুরোপুরি হয়তো বন্ধ করতে পারবো না, কিন্তু অনেকাংশে এটাকে আমরা অনেক ডিলে করতে পারি। এবং অনেক ক্ষেত্রে আবার অনেক মানুষ ডায়াবেটিসে ভুগলেও তার ডায়াবেটিস জনিত কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন না, যেহেতু ডায়াবেটিসরা ভালো করে নিয়ন্ত্রণ করছেন। এবং তাদের নিয়মিত ব্যায়াম এবং তাদের ওজন বেশি থাকলে ওজন কমানো, এই জিনিসগুলো যদি তারা করে থাকেন, তাহলে তারা ডায়াবেটিস জনিত কিডনি রোগ থেকে বেঁচে থাকতে পারবেন। আচ্ছা, তো ডায়াবেটিসে যেমন রোগী রয়েছে কিডনি রোগী, তেমনি আরেকটি কথা আপনি বলেছিলেন যে উচ্চ রক্তচাপের সাথে সম্পর্ক রয়েছে। তো এই যে উচ্চ রক্তচাপের সাথে যখন সম্পর্ক থাকে, কিভাবে বুঝবে, বা এখানে কি কোনো লক্ষণ বা উপসর্গ প্রকাশিত হয়? উচ্চ রক্তচাপ থেকেও দীর্ঘস্থায়ী কিডনি রোগ হয়ে থাকে। এটি প্রধান 3টি কারণের মধ্যে একটি উচ্চ রক্তচাপ। এবং উচ্চ রক্তচাপ, সুতরাং যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য আমার উপদেশ হবে তারা যেন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখেন। সেটার জন্য ওনাকে ওষুধ খেতে হবে নিয়মিতভাবে। উচ্চ রক্তচাপ কোনোদিন ওষুধটি ভালো হয়ে যায় না, এটাকে নিয়ন্ত্রণ করা যায়। সুতরাং আপনাকে প্রতিদিনই ওষুধ খেয়ে যেতে হবে। এটা মনে করার কারণ নাই যে আপনার ব্লাড প্রেশার ওষুধ খেয়ে কমে গেছে বলে আপনার ব্লাড প্রেশার ভালো হয়ে গেছে, সেটা কখনোই
কখনোই হবে না। আপনি ওষুধ বন্ধ করলে ব্লাড প্রেশার আবার বেড়ে যাবে। সুতরাং আপনাকে প্রতিদিন নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে, গিয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে। এবং আমরা যদি উচ্চ রক্তচাপের মাত্রা 130 থেকে 130/80 কিংবা তার নিচে রাখতে পারি, তাহলে সম্ভাবনা আছে যে আমরা কিডনি রোগে আক্রান্ত হব না। কিন্তু যদি আমাদের উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকে এবং অনেক বেশি উচ্চ রক্তচাপ থাকে, তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত হব। আরেকটি কথা বলে রাখি, যারা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের যদি কিডনির ফাংশন নর্মাল পাওয়া যায়, তাদের প্রতি 6 মাস অন্তর অন্তর কিডনি অসুখ হচ্ছে কিনা সেটি পরীক্ষা করে দেখা উচিত। এবং পরীক্ষা খুব বেশি না, 2টা পরীক্ষা করলেই হয়। একটা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন, যেটা থেকে আমরা এখন ফর্মুলা দিয়ে EGFR ক্যালকুলেট করতে পারি, সেটা থেকে আমরা বুঝে যাব ওনার কিডনি কেমন কাজ করছে। আরেকটা হচ্ছে ইউরিন টেস্ট, সেখানে ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি। এই দুটো টেস্ট করেই কিন্তু আমরা উনি দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন কিনা সেটা আমরা অনুমান করতে পারি এবং সেটা বুঝতে পারি এবং সেটার আমরা চিকিৎসা শুরু করতে পারি। সুতরাং ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে যারা ভুগছেন, তাদের উচিত হবে প্রতি 6 মাস অন্তর অন্তর এই পরীক্ষাগুলো করে দেখা। আচ্ছা, তো এই যে পরীক্ষাগুলো করছে এবং আপনি বলছেন ইউরিন আরই, আমাদের দেশে আমরা যদি চিন্তা করি যে প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে একদম শহর অঞ্চল সব জায়গায় একটি সমস্যা দেখা যায়, তা হচ্ছে কি ইউরিনে ঘন ঘন অনেকেরই ইনফেকশন হয় বা সংক্রমণ হয়। এই সমস্যাটি বেশি দেখা যায় মহিলাদের বা কখনো কখনো বৃদ্ধদেরও দেখা যায়। তো এর পিছনে কি কোনো কারণ রয়েছে কেন বেশি হয়? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে মহিলাদের ইউরিনে ইনফেকশন অনেক বেশি হয়। সেটা কারণ হচ্ছে অ্যানাটমিক্যাল কারণ আর কি। মহিলাদের প্রস্রাবের রাস্তা এবং পায়খানার রাস্তা খুব কাছাকাছি, তো সেই জন্য মহিলারা বেশি আক্রান্ত হন। কারণ হচ্ছে যে যেসব অর্গানিজম দিয়ে আমাদের ইউরিন ইনফেকশন হয়ে থাকে, সেসব সবগুলো অর্গানিজম কিন্তু আমাদের স্টুলের সঙ্গে থাকে। তো সেই জন্য এই মহিলারা বেশি আক্রান্ত হন। পুরুষরাও আক্রান্ত হতে পারেন, বিশেষ করে বৃদ্ধ বয়সে, যখন তাদের প্রোস্টেট গ্ল্যান্ডটা একটু বড় হয়ে যায়। প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে যেটা হয় যে ওনার প্রস্রাবের থলি থেকে সম্পূর্ণ প্রস্রাব সম্পূর্ণটুকু বের হচ্ছে না, কিছু প্রস্রাব থেকে যাচ্ছে। এবং প্রস্রাব যখন থেকে যায় তখন এখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আচ্ছা, সুতরাং আমরা যদি আমাদের পার্সোনাল হাইজিন, ক্লিনিনেস সম্বন্ধে আরও সজাগ হই, আমরা যদি পরিমিত পরিমাণ পানি খাই এবং প্রস্রাব আসলে আটকে না রেখে বাথরুমে যাই, প্রস্রাব করি, এবং আমরা যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে কিংবা আমরা যদি রেগুলার প্রস্রাব করে তারপর ঘুমাতে যাই, এই ধরনের অভ্যাসগুলো আমরা যদি করি, তাহলে আমাদের এই প্রস্রাবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সম্ভাবনা কমে যাবে। এছাড়াও কারো যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে, সেটা কিন্তু তার জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি সাধারণত রোগীদেরকে, এবং সেই অ্যান্টিবায়োটিকগুলোতে যদি সেন্সিটিভ হয় তাহলে অবশ্যই কাজ করে, এবং সেই অ্যান্টিবায়োটিক দিয়েও আমরা এর চিকিৎসা করে থাকি। এবং কারো যদি ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হয়, সেক্ষেত্রে আমরা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিই। প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে আমরা অল্প ডোজে অ্যান্টিবায়োটিকটা তাকে নিয়মিত খেতে বলি 3 থেকে 6 মাস, এবং এরকম খেলে দেখা যায় যে তাদের বারে বারে ইউরিন ইনফেকশন হচ্ছে সেটা ভালো হয়ে যায়, সেটা থেকে উনি পরিত্রাণ পেতে পারেন। সুতরাং আমাদের ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং এই প্রস্রাবে ইনফেকশনের দ্রুত চিকিৎসা করা উচিত। কারণ প্রস্রাবে ইনফেকশন প্রথম দিকে কিন্তু প্রস্রাবে ইনফেকশনটা হয় হচ্ছে মূত্রথলি এবং প্রস্রাবের রাস্তায়, ইউরেথ্রাতে, কিন্তু পরে যদি আমরা প্রস্রাব ইনফেকশন যদি অতিমাত্রায় হয়, সেটা কিন্তু উপরে যে কিডনিকে এফেক্ট করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু কিডনির কার্যকারিতা কমে যেতে পারে, যেটা আমরা বলি অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। আমরা এই নিয়ে আরও কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এসকেএফ নিবেদিত আরোগ্য নিকেতনে। কথা হচ্ছে কিডনি রোগের প্রতিকার এবং প্রতিরোধ এই বিষয় নিয়ে। স্যার, আপনি বলছিলেন যে এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হয় এবং বারবার যদি ইনফেকশন হয় তাহলে প্রতিরোধক একটি অ্যান্টিবায়োটিক দিতে হয়। সেই ব্যাপারে একটু জানতে চাই, তা এগুলো কাদের ক্ষেত্রে প্রযোজ্য?
যাদের ঘন ঘন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, মাসে 2 বার কিংবা প্রতি 6 মাসে 3-4 বার অথবা বছরে 5-6 বার ইনফেকশন হচ্ছে, এইসব মানুষ, বিশেষ করে এই ঘটনাটা বেশি মহিলাদের ক্ষেত্রেই ঘটে থাকে। তো এইসব রোগীদেরকে আমরা প্রতিরোধক অ্যান্টিবায়োটিক বা প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, এবং দেখা গেছে প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক দিলে তারা এই ঘন ঘন ইউরিন ইনফেকশন থেকে বেঁচে থাকতে পারেন। সুতরাং এবং তাদেরকে যে আমি যে পার্সোনাল হাইজিনের কথাগুলো বললাম এবং সেগুলো যদি তোমরা মেনে চলেন, তাহলে আশা করি যে তারা এই বারে ঘন ঘন রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ঘন ঘন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে বেঁচে থাকতে পারবেন। আপনি যেটা বলছিলেন যে কিডনি রোগ প্রতিরোধের ব্যাপারে, সেটা হচ্ছে কিডনি রোগ প্রতিরোধ করাটা আমার মনে হয় খুবই জরুরি। এবং আমার মনে হয় আমাদের দেশে, যেহেতু আমাদের দেশের মানুষের আর্থিক অবস্থা সবার অত ভালো না যে কারণ কিডনি রোগের চিকিৎসা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। যখন কিডনি রোগটা একটা বেশি মাত্রায় হয়ে যায়, বেশি শেষের দিকে চলে যায়, তখন কিডনি রোগে যেমন ডায়ালাইসিস কিংবা ট্রান্সপ্লান্টেশন অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা। বাংলাদেশে অনেক গরিব রোগী এই চিকিৎসা অ্যাফোর্ড করতে পারেন না। সুতরাং এই জন্য আমরা বলে থাকি, আমাদের একটা স্লোগান আছে, আমরা বলে থাকি কিডনি রোগ জীবননাশা, প্রতিরোধী বাঁচার আশা। সুতরাং আমাদের প্রতিরোধের উপর জোর দিতে হবে যেন আমরা কিডনি রোগ প্রতিরোধ করতে পারি। এবং সেটার উপর জোর দিতে গেলে আমি বলবো কয়েকটা কথা বলবো। প্রথমত হচ্ছে যাদের ডায়াবেটিস আছে তাদেরকে আমি একটু আগেই বলেছি, তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে ভালোভাবে, যেভাবেই হোক ওনাকে খাদ্যাভ্যাস পরিবর্তন করে ওষুধ কিংবা ইনসুলিনের মাধ্যমে হোক, ওনার যেটা বলেছি আগে HbA1c 6.5 থেকে 7-এর মধ্যে রাখার চেষ্টা করতে হবে। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের এইসব রোগীরা প্রতি 6 মাস অন্তর এই কিডনি রোগ হচ্ছে কিনা সেটা পরীক্ষা করে দেখবেন। আর এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা বলেছি যে আমাদের আকস্মিকভাবে কিডনি বিকল হয়ে যেতে পারে পানি শূন্যতা, ডায়রিয়াজনিত পানি শূন্যতা থেকে। সুতরাং যখনই আমাদের কারো ডায়রিয়া হবে তখনই আমাদের সঙ্গে সঙ্গে যাতে পানি শূন্যতা না হয় সেই চেষ্টা করতে হবে। সেটা ওরাল স্যালাইন খেয়েই হোক, অথবা যখন অতিমাত্রায় ডায়রিয়া হবে তখন আমাদের ইন্ট্রাভেনাস স্যালাইন দেওয়ার প্রয়োজন হতে পারে এবং হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে। সেই ব্যাপারে আমাদের লক্ষ্য রাখতে হবে। এটা হচ্ছে আমরা আকস্মিকভাবে কিডনি বিকল। এছাড়া আমি এটা আরেকটা কারণ বলেছি যে শিশুদের খোসপাঁচড়া কিংবা গলায় প্রদাহ থেকে সেখানে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হলে সেখান থেকে হঠাৎ করে কিডনি বিকল হয়ে যেতে পারে, এবং সেই জন্য শিশুদের খোসপাঁচড়া এবং গলায় প্রদাহর দ্রুত চিকিৎসা করা যাতে সেখানে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন না হয়, তো সেইটার চিকিৎসা করা, এবং তাতে আমরা আকস্মিকভাবে কিডনি রোগ হওয়া থেকে রক্ষা করতে পারবো। এবং আমাদের মহিলাদের আমি একটা কারণ বলেছি আকস্মিকভাবে কিডনি বিকলের, মহিলাদের প্রসবকালীন জটিলতা, যেমন ধরেন এক্লামশিয়া, অ্যান্টিপার্টাম হেমারেজ, পোস্টপার্টাম, এই জন্য মহিলাদের অ্যান্টিনেটাল চেক আপটা রেগুলার করা উচিত। এবং এই ধরনের কোনো অসুখ হচ্ছে কিনা সেটা যদি ওনারা আগে থেকেই জানতে পারেন, সেটা ভালো চিকিৎসা করে ওনারা এই আকস্মিকভাবে কিডনি বিকলতা থেকে বেঁচে থাকতে পারবেন। এবং আমার উপদেশ হবে সবার প্রতি, আপনারা নিজেরা কেউ দোকান থেকে ব্যথানাশক ঔষধ কিনে খাবেন না, কিংবা নিজেরা দোকান থেকে, ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না। তাহলে আপনাদের কিডনি আক্রান্ত হতে পারে এবং আপনারা কিডনি রোগে ভুগতে পারেন। আচ্ছা স্যার, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এবং খুব ভালো কিছু উপদেশ আপনি দিয়েছেন। তো কিডনি রোগের সাথে নাকি খাবার একটা সম্পর্ক রয়েছে, বা কিডনি যখন বিকল হয়ে যাচ্ছে বা কিডনি দীর্ঘমেয়াদী অসুখে ভুগছে ওই সময় বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করার ব্যাপারে কিছু বাধা রয়েছে, এই ব্যাপারে একটু জানতে চাই। হ্যাঁ, এই ব্যাপারে আমি বলবো যে আমাদের দেশে আবার একটা খুবই খাদ্যভীতি তৈরি হয়, যাদের কিডনি রোগ হয় তারা অনেকেই সব কিছু খাওয়াই বন্ধ করে দেন। বিশেষ করে আমিষ জাতীয় খাবার তারা একদমই খান না, এবং অনেক খাবারই তারা বন্ধ করেন, বিভিন্ন ফলমূল সব খাওয়া বন্ধ করে দেন। এটা আমার মনে হয় কিছুটা ভুল ধারণা অনেকের মধ্যে তৈরি হয়েছে। আমাদের জানতে হবে যে আমাদের কিডনি রোগ হলে আমাদের শুধুমাত্র যেটা নিয়ন্ত্রণ করতে হবে সেটা হচ্ছে আমিষ জাতীয় খাবার, সেটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আমরা বলে থাকি 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে। তার মানে হচ্ছে একজন 70 কেজি মানুষের দিনে প্রায় 60 গ্রাম প্রোটিন উনি খেতে পারেন। 60 গ্রাম, 50 থেকে 60 গ্রাম প্রোটিন উনি খেতে পারেন। কিন্তু আমাদের এটা বুঝতে হবে 50 থেকে 60 গ্রাম প্রোটিন মানে 50 থেকে 60 গ্রাম মাছ মাংস না। 50 থেকে 60 গ্রাম প্রোটিন থেকে 300 গ্রাম মাছ অথবা মাংসে।
সুতরাং যেমন একটা ডিমে আপনার প্রোটিন থাকে মাত্র 6 গ্রাম, 6 থেকে 7 গ্রাম। সুতরাং আমাদের দেশের মানুষ আসলে সাধারণ মানুষ কিন্তু সাধারণত এত বেশি প্রোটিন খান না। সুতরাং ওনাদের আসলে প্রোটিন রেস্ট্রিকশন করার বেশি দরকার হয় না। কেউ যদি বেশি প্রোটিন খান, আপনি তার খাদ্য তালিকা যদি একটু দেখেন উনি কী খাচ্ছেন, বেশি প্রোটিন খান, সেই সব মানুষদের প্রোটিন রেস্ট্রিকশন করার প্রয়োজন আছে। এবং 50 থেকে 60 গ্রাম প্রোটিন, এটা কিন্তু খুব কম না। এটা কিন্তু আমরা স্বাভাবিক, আমার ধারণা বেশি সাধারণ মানুষরা স্বাভাবিকভাবে এরকম প্রোটিন খান। এটা হচ্ছে 1 নম্বর। এছাড়া ফলমূলের ব্যাপারে যদি ওনার পটাশিয়াম লেভেল ঠিক থাকে তাহলে ফলমূল খেতে কোনো বাধা নেই। যে উনি যেন অনেক ফল না খান, যেন একদিনে অনেকগুলো ফল না খেয়ে ফেলেন। তো উনি যদি পরিমিত পরিমাণ ফল খান তাতে কোনো সমস্যা নেই। এবং অন্যান্য খাবারে আসলে তেমন কিছুই আসা যায় না। যদি আমাদের দেখতে হবে, এটা আসলে আমাদেরকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে। ওই কিছু কিছু পেশেন্ট আছে যাদের পটাশিয়াম বেশি থাকে, তাদের বেলায় আমাদের কিছু রেস্ট্রিকশন লাগবে শাকসবজি কিংবা ফলমূলে। কিন্তু যাদের পটাশিয়াম নর্মাল আছে তাদের বেলায় রেস্ট্রিকশন লাগবে না। কিছু কিছু মানুষের সোডিয়াম লেভেল দেখতে হবে। আরেকটা উপদেশ আমি দিতে চাই, সেটা হচ্ছে যে লবণ খাওয়ার পরিমাণ কমানো উচিত। কারণ লবণ খেলে কিডনি রোগীরা উচ্চ রক্তচাপে ভুগে থাকেন। লবণ খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা আরও ডিফিকাল্ট হয়ে যায় এবং লবণ খেলে ওনাদের শরীরে পানি আসে। সুতরাং আমরা সাধারণত কিডনি রোগীদের বলে থাকি যে আপনি আলাদাভাবে কোনো লবণ খাবেন না, রান্নায় যতটুকু লবণ থাকে ততটুকু লবণ ঠিক আছে, তাহলে আর ওনাদের খাদ্য নিয়ে চিন্তা করতে হবে না। আর আসলে অন্য অনেকে ডাল খেতে ভয় পান। ডাল হচ্ছে প্রোটিন। আপনি যদি আপনার যদি 50-60 গ্রাম প্রোটিনের মধ্যে ডালটা হিসাব করে নেন তাহলে আর চিন্তা কোনো কারণ নেই, আপনি ডালও খেতে পারেন। আমি সবই খেতে পারি। আবার এ নিয়ে কথা বলবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এসকেএফ নিবেদিত আরোগ্য নিকেতনে। কথা হচ্ছে কিডনি রোগের প্রতিরোধক করণীয় এই বিষয় নিয়ে। শুনছিলাম ডালের কথা। ডাল খাওয়ার অনেক নিষেধাজ্ঞা রয়েছে, অনেকে খেতে নিষেধ করেন এবং অনেকে নিজে থেকেই বাদ দেন। আসলে কি বাদ দেওয়া উচিত? না, বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি জানেন যে আপনার সারাদিনে আপনি প্রোটিন খেতে পারেন 60 গ্রাম, 50 থেকে 60 গ্রাম। সুতরাং আপনার ডাল যদি ওর মধ্যে আপনি জাস্ট ওইটুক হিসেবটা করে নেন যে হ্যাঁ এইটুক ডাল খেলে আপনার 50 থেকে 60 গ্রাম বেশি প্রোটিন হবে না, কারণ ডাল হচ্ছে প্ল্যান্ট প্রোটিন, ডালও এক ধরনের প্রোটিন। সুতরাং আমার তাতে কোনো সমস্যা নেই। আপনি মাছ মাংস খাওয়া বন্ধ করার দরকার নেই, মাছ মাংস আপনি খাবেন। আমরা যেটা উপদেশ সাধারণত রুগীদেরকে দিয়ে থাকি, সাধারণ থাম রুল বলতে পারেন, সেটা আমরা রুগীদেরকে বলি যে আপনি সারাদিনে 3 বেলায় 3 টুকরা মাছ অথবা মাংস খেতে পারেন। হ্যাঁ, এবং মাঝারি সাইজের 1 টুকরা মাছ অথবা মাংস প্রতিবেলা খেতে পারেন। 3 বেলায় 3 টুকরা মাছ অথবা মাংস খেতে পারেন এবং ইচ্ছে করলে সকালে একটা ডিম খেতে পারেন কিংবা 1 কাপ দুধ খেতে পারেন। এতে তাদের 50 থেকে 60 গ্রাম প্রোটিন হয়ে যায়। সুতরাং আমরা যদি মাঝারি সাইজের, আমরা যে ধরনের সাইজের মাছ বা মাংস টুকরা করে থাকি সেরকম 1 টুকরা করে 3 বেলায় 3 টুকরা খান এবং সকালে একটা ডিম অথবা 1 কাপ দুধ খেতে পারেন, তাহলে ওনাদের 50 থেকে 60 গ্রাম প্রোটিনের বেশি হবে না। সুতরাং এই খাবারটা কিন্তু খুব কম না। সুতরাং ওনাদের মাছ মাংস খাওয়া বন্ধ করার প্রয়োজন নেই, ওনারা খেতে পারেন। কিন্তু ওনাকে একটু বুঝতে হবে যে ওনাকে হয়তো অনেক কিছু খাবার পরিমিত পরিমাণে খেতে হবে। উনি পরিমিত পরিমাণে সব ধরনের খাবারই খেতে পারেন। ধন্যবাদ স্যার। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছে। একটি বিষয় নিয়ে একটু না জানলেই নয়, তা হচ্ছে পানির ব্যাপারে। পানি পান করার ব্যাপারে নিষেধাজ্ঞা কেন? পানি পান করার ব্যাপারে নিষেধাজ্ঞা হচ্ছে, আমরা সাধারণত রোগীদেরকে বলি আপনাকে পানি পান করার ব্যাপারটা এটাও ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে। এক প্রতিজন রোগীর জন্য আলাদা হতে পারে। যেমন প্রথমে দেখতে হবে রোগীকে পরীক্ষা করে এই রোগীর কি পানির শূন্যতা আছে না পানি আধিক্য আছে। যেমন আপনার পায়ে যদি পানি থাকে, আপনার শরীরে পানি থাকে, তার মানে আপনার শরীরে পানি বেশি আছে। কিংবা আবার কোনো রোগী আছেন যারা বেশি কম পানি খান বলে তারা পানির শূন্যতা নিয়ে আসছেন। যদি পানির শূন্যতা থাকে তাহলে আপনাকে রোগীকে বেশি করে, আর উনি যে পরিমাণ পানি খাচ্ছেন তার থেকে বেশি পানি খেতে বলতে হবে। কিন্তু আমাদের বেশিরভাগ রোগীরই আসলে পানির একটু আধিক্য থাকে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলি যে পানি 1 থেকে 1.5 লিটার, সারাদিনে 1 থেকে 1.5 লিটার বেশি পানি না খাওয়াই ভালো। তার 1 থেকে 1.5 লিটার বেশি পানি খেলে ওনার শরীরে পানি জমে যেতে পারে এবং ওনার পা ফুলে যেতে পারে, মুখ ফুলে যেতে পারে, শরীর ফুলে যেতে পারে। সেই জন্য পানি 1 থেকে 1.5 লিটার 4 থেকে 6 গ্লাস পানি সারাদিনে খাওয়াই ভালো। যদি অন্য কোনো কারণে ওনার ধরেন উনি এমন একটা
এনভায়রনমেন্টে আছেন যেখানে প্রচুর ঘাম হচ্ছে, সেক্ষেত্রে মধ্যে পানি খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর আমরা কথা বলতে বলতে আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।